ইন্টারিম গভর্নমেন্টের সময়ে নারীরা কিন্তু অনেক নিরাপত্তার অভাব ফিল করছে। অ্যান্ড ইটস নট জাস্ট ট্রু ফর মাই সেলফ বাট ফর এভরি আদার উইমেন। দল যদি দিতে চায়ও মনোনয়ন, কয়জন নারী আসলে অর্থনৈতিকভাবে বা নিজের নিরাপত্তা নিশ্চিত করে এই ক্যাম্পেইনটা রান করতে পারবে, সেটা একটা প্রশ্ন থাকে। বেড়ে উঠেছি, লেখাপড়া করেছি ঢাকা 8 আসনে, তো সেখানেই আসলে জনগণের সাথে আমার যে সম্পৃক্ততা সেটা অনেক বেশি। নিজে অনেক রকম হ্যারাসমেন্ট, লিগ্যাল হ্যারাসমেন্টের শিকার হয়ে বুঝতে পেরেছি যে রাষ্ট্রীয় সংস্কার কতখানি জরুরি। ইলেকশনের ক্ষেত্রে যদি আমি বলি, গণতান্ত্রিক একটা দেশে ইলেকশনের ক্ষেত্রে কাউকেই বাধা দেওয়া কারোই উচিত না। শোবিজে আমি একজন অর্গানাইজার হিসেবে ছিলাম। আমি বিউটি প্যাজেন্ট অর্গানাইজ করতাম আন্তর্জাতিকভাবে। প্রায় 6টি মহাদেশে আমাদের এই যে প্যাজেন্টটা আমরা অর্গানাইজ করি, সেখান থেকে আমরা বাংলাদেশি প্রতিনিধি পাঠাতাম। তো শুরু থেকে আসলে আমার যে শোবিজের সাথে সম্পৃক্ততা, তার একটা ডিপ্লোম্যাটিক কানেকশন ছিল। আমি চেষ্টা করছিলাম যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিটাকে ব্যবহার করে একটা প্ল্যাটফর্ম হিসেবে কিভাবে বাংলাদেশকে আমি বিশ্বের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি এবং বাংলাদেশের একটা পজিটিভ রিব্র্যান্ডিং করতে পারি। তো সেই বাংলাদেশের উন্নতি করা, বাংলাদেশকে বৈশ্বিকভাবে সমৃদ্ধ করা, আমাদের অ্যাজ আ নেশন আমাদের যে পাবলিক ইমেজটা সেটা স্ট্রেনথেন করার যে একটা লক্ষ্য, এটা আমার অনেক বছর ধরেই ছিল। তো শোবিজের সেই এক্সপিরিয়েন্সটা আসলে আমাকে এখন আরও সাহায্য করছে। সংসদে সবার আগে যেটা প্রয়োজন সেটা জনগণের একজন কণ্ঠস্বর থাকার প্রয়োজন। আমরা ইতিমধ্যেই যাদেরকে দেখে এসেছি, সবার ক্ষেত্রে মনে হয় যে সংসদটা অনেকটা একটা পারফরমেন্স বেসড ওয়ার্ক হয়ে গেছে ইনস্টেড অফ রেজাল্ট ড্রিভেন ওয়ার্ক। তো সেই যে একটা দীর্ঘদিনের মানুষের প্রথার মতো হয়ে গেছে যে আমরা দেখি সংসদে সবাই নানা বিষয়ে অনেক কথা বলেন, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে কর্মক্ষেত্রে সেটার প্রতিফলন মানুষ আর দেখতে পায় না। তো এই সিস্টেমটাকে বদলে আমি সব জায়গায় বলি যে এখন আমার কথা কম, কাজ বেশি। সো আমি চাচ্ছি যে আমার কি প্রস্তাবনা বা কি প্রমিসেস সেখান থেকে বের হয়ে এসে সরাসরি আমার জনগণকে আসলে কি কাজের মধ্য দিয়ে আমি পরিবর্তন আনতে পারি তার সাথে পরিচিত করানোর। এবং অলরেডি আমি লিগালি মানুষকে সাপোর্ট দেওয়ার যে সিস্টেম সেটা ডেভেলপ করে ফেলেছি এবং নির্বাচনী প্রচারণা একেবারে ইলেকশন কমিশনের রুলের প্রতি সম্মান জানিয়ে 22 তারিখ থেকে শুরু করব। তখন থেকে আমার এই যে আইনি যে দলটা, তারাও মাঠে নেমে পড়বে কাজ করতে। এবং সংসদে যদি আমি একটি আসন পেয়ে যাই, সেই ক্ষেত্রে এই যে আইনি সেবা, এটাকে আমি মানুষের দ্বার প্রান্তে একদম সহজলভ্যভাবে পৌঁছে দেব। আমাদের সমাজে অনেক অনেক মানুষ মিথ্যা মামলাতে হয়রানি হচ্ছে, অনেক নারী যারা নির্যাতনের শিকার, তারা আইনের কাছে দ্বারস্থ হচ্ছেন না, কারণ তারা ভয় পান যে আইন নিরপেক্ষ হয় না, আইন প্রভাবশালী দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই যে ধারণাটা, এই ধারণাটা আমি বদলে দিতে চাই। আমি চাই আমার দেশের রুল অফ ল স্ট্যাবলিশ হোক এবং একটা মানুষ, সে নারী হোক পুরুষ হোক, সে সমাজের যেই শ্রেণী থেকে আসুক, তিনি যদি কোনো হয়রানির বা কোনো বিপদের সম্মুখীন হন, রাষ্ট্রীয় যে আইন ব্যবস্থা আছে সেটা যেন সবার আগে তার জন্য সহায়ক হয়, সেটা স্ট্যাবলিশ করা আমার একটা কাজ হবে। এবং আমার দ্বিতীয় যে কাজ সেটা বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক পজিশন, যেই জায়গায় আসলে আমি অনেক আলোচনার একটা কেন্দ্রবিন্দু ছিলাম 2025-এ, সেখানে আসলে আমাদের দেশের ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডিংটা কোথায় আছে, আমি যদি সেটা মানুষের জনসম্মুখে নিয়ে আসি, তাহলে আমাদেরকে একটু লজ্জায় পেতে হবে। কারণ বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সিচুয়েশন খুবই উইক ইন্টারন্যাশনালি, এবং সেটা ডেভেলপ করার জন্য যেই ধরনের পলিসি এবং ফরেন কান্ট্রিগুলোর সাথে যেই ধরনের সংলাপের প্রয়োজন, সেখানে আমি নিজেকে সম্পৃক্ত করব। কারণ আমার আলটিমেট স্বপ্ন বাংলাদেশকে সারা পৃথিবীর মানুষ অন্য সব উন্নত দেশের মতনই সম্মান করবে। এর বাইরেও আমার ঢাকার যে আমি আসন থেকে দাঁড়িয়েছি, ঢাকা 8 আসন, সেখানে কিছু বাস্তবিক সমস্যা আছে এবং এই সমস্যাগুলো কিন্তু আমি শুধু বলছি তাই না, আমরা অলরেডি প্রতিনিয়ত ফেস করছি। যেমন ক্লাইমেট চেঞ্জ আমাদের জন্য একটা ইমিনেন্ট ডেঞ্জার। অলরেডি আমরা দেখতে পাই যে 6টা ঋতু আমরা কিন্তু সেটা ফিল করি না, আমরা অনলি সামারই ফিল করি এবং সামনে আরও ভয়ঙ্কর বিপজ্জনক সময় আসছে। 2026-কে অলরেডি সবাই প্রেডিক্ট করছে যে ইটস গোনা বি ওয়ান অফ দ্য ওয়ার্মেস্ট ইয়ার্স। সো সবার এই যে গরম, হিট ওয়েভ, এটা একটা বিশাল সমস্যা হয়ে ধরা পড়বে এবং প্রত্যেকটা মানুষের তো সেই অর্থনৈতিক সামর্থ্যও নাই যে সবাই এসি কিনে ব্যবহার করবে, এবং প্রত্যেকটা ঘরে যদি তারা এসি ব্যবহার শুরু করে, তখনও সেটার যে ক্লাইমেটের উপর এফেক্ট হবে সেটা হবে আরও ডেঞ্জারাস। তো সেই ক্ষেত্রে আমি কি পদক্ষেপ নিতে পারি
যে ঢাকার মানুষ হচ্ছে এনভায়রনমেন্টের ক্ষেত্রে সুরক্ষিত থাকবে, এটা আমি বিভিন্ন যারা গবেষক আছেন, বিশ্লেষক আছেন, এনভায়রনমেন্টালিস্ট আছেন, তাদের সাথে আলাপের মাধ্যমে নির্ধারণ করার চেষ্টা করব এবং সেটা পলিসি লেভেলে, সেটা ল মেকিং লেভেলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়ে আমার সংসদে প্রস্তাবনা রাখবো ইনশাল্লাহ। দেখুন, আমরা হচ্ছে গণতান্ত্রিক দেশ, আমরা বলি যে ডেমোক্রেটিক কান্ট্রি, সেই জায়গাতে আমাদের যে জনসংখ্যা সারা পৃথিবীতে আমরা বলি যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ। বাংলাদেশে খুবই মজার সিনারিও, এখানে হচ্ছে নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি। যদি পরিসংখ্যানে যাই তাহলে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি পুরুষের থেকে নারীর সংখ্যা অনেক বেশি। তো সেই হিসেবে তো মিনিমাম হচ্ছে ইকুয়াল স্ট্যান্ডিং থাকার কথা, একটা জেন্ডার প্যারিটি থাকার কথা। যদি অধিক সংখ্যক নারীর অংশগ্রহণ নাও দেখি, the immediate expectation should be there should be at least equal number of participation from both gender, কিন্তু সেটা আমরা একেবারেই দেখছি না। তার একটা বিশাল কারণ হচ্ছে স্পেশালি এই সময়ে, এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে নারীরা কিন্তু অনেক নিরাপত্তার অভাব ফিল করছে। অ্যান্ড ইটস নট জাস্ট ট্রু ফর মাই সেলফ বাট ফর এভরি আদার উইমেন। যখন আপনি রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেটা তো একটা 24/7 ক্যাম্পেইনিং অ্যাক্টিভিটিস এবং পাবলিক এঙ্গেজমেন্টের ব্যাপার হয়ে যায়। সেখানে একজন পুরুষই নিরাপদ না। আমরা অলরেডি দেখেছি যে একজন হাদি, তার একটা স্বপ্ন ছিল যে সে এই নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু তিনি এখন শহীদ হয়ে গেছেন। যদিও সেটা একটা সম্মানের মৃত্যু, কিন্তু এই অকাল মৃত্যুটা তো আসলে তার স্বপ্ন ছিল না হয়তোবা। তার সে ডিজার্ভ করতো যে সে বেঁচে থাকবে, সে নির্বাচনে জয়ী হোক বা না হোক, তার প্রতিদ্বন্দ্বী কাউকে সে কারো আক্রোশের সম্মুখীন হোক বা না হোক, কিন্তু সে ডিজার্ভ করতো যে সে সেফলি বেঁচে থাকবে এই দেশের প্রত্যেকটা নাগরিকের মতন। তো সেই জায়গায় একজন নারী যখন অংশগ্রহণ করবে, সে কী ধরনের ডেঞ্জার ফেস করবে এটা নিয়ে একটা চিন্তা থাকে। এবং নারীর একটা বিশাল প্রবলেম যেটা আমার জন্য, সেটা হচ্ছে পুরুষকে শারীরিকভাবে আঘাত করা হয়, কিন্তু নারীকে চরিত্রহরণ করা হয়। এবং নারীকে যদি কোনোভাবে হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়, সেই ক্ষেত্রে সমাজ যে ভিকটিম তাকেই সোশ্যালি অ্যাকসেপ্ট করতে চায় না। তো আমিও নারী হিসেবে যে কোনো জায়গায় যাওয়ার আগে মনে হয় যে আমার নিরাপত্তার চেয়েও আমার বেশি চিন্তা হয় সেখানে গিয়ে আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হব কিনা। তো এই যে একটা জায়গা, এটা তো আসলে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার অভাবের কারণেই নারীর অংশগ্রহণ কম হচ্ছে বলে আমি মনে করি। এবং অনেকে বলছে যে দলীয়ভাবেও নারীদেরকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এক ধরনের হেয়ালি দেখা গিয়েছে, তবে আমি সেরকম মনে করি না। আমার কাছে মনে হয় দল যদি দিতে চায়ও মনোনয়ন, কয়জন নারী আসলে অর্থনৈতিকভাবে বা নিজের নিরাপত্তা নিশ্চিত করে এই ক্যাম্পেইনটা রান করতে পারবে, সেটা একটা প্রশ্ন থাকে। এরকম হওয়া উচিত না, কিন্তু আমরা দেখি যে ইলেকশনে অনেক টাকার প্রয়োজন হয় এবং ইলেকশন কমিশনও আমি দেখছি যে জামানত রাখে। আমি তো অবাক হলাম যে তারা অনেক রকম ক্ষেত্র দেখিয়ে অনেকগুলো হচ্ছে একটা ভালো অ্যামাউন্টের টাকা তারা নিয়ে নিচ্ছে। তো সেটা যদি সিস্টেম হয়, তাহলে আমার দেশে যারা হচ্ছে গ্রাসরুটস লেভেলের মানুষ, সে এই টাকাটা কোথায় পাবে যে সে নির্বাচনে অংশগ্রহণ করবে? আমি ক্যাম্পেইন বাজেট বাদই দিলাম, শুধুমাত্র ফর্মালি যতটুকু পে করতে হচ্ছে সেটাও তো কম সংখ্যার টাকা না। এই টাকাটা যে ম্যানেজ করবে একজন কৃষক, মেহনতি মানুষ বা কৃষক প্রতিনিধি কিভাবে করবে? তাহলে তো আমরা যে হচ্ছে বুর্জোয়া যে প্রথা, যে সবসময় হচ্ছে এলিট শ্রেণী থেকেই একজন জনপ্রতিনিধি আসবে, আমি তো এই সিস্টেমটাকে কার্যকর রাখার জন্যই অনেক প্রতিবন্ধকতা বানিয়ে রেখেছি ফর্মালি। সো আমি ইলেকশন কমিশনের লোকজনকে এবং আমার যতগুলো মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে প্রতিবারই বলেছি যে এখন আমরা যারা আসছি ভবিষ্যৎ হিসেবে ইনশাআল্লাহ সংসদে, আমাদের একটা লং টার্ম ভিশন থাকবে। পরবর্তী যে নির্বাচন বাংলাদেশ দেখবে, সেখানে যেন বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ সম্ভব হয়। এবং এই যে ক্যাম্পেইনিং নির্বাচনের, এটা হওয়া উচিত হচ্ছে রাষ্ট্রের অর্থায়নে। যাদেরকে তারা মনে করবে যে সব রিকোয়ারমেন্টস ফিল আপ করেছে, তারা যখন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে, সেটার ক্যাম্পেইন বাজেট, সেটার ক্যাম্পেইনের জন্য কতটুকু সহায়তা আর্থিকভাবে দরকার, পুরোটাই রাষ্ট্র করবে। তা না হলে আসলে কখনোই আমরা নিরপেক্ষভাবে একজন আদর্শ মানুষকে আমাদের জনপ্রতিনিধি হিসেবে পেতে পারবো না। সবসময় যার আর্থিক ক্ষমতা আছে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং আমাদের সমাজে নারীর হাতে আর্থিক যে ক্ষমতা, সেটা অনেক সীমিত। রাজনৈতিক যে দলগুলো আমাকে মনোনয়ন দিতে চেয়েছিলেন, অনেকের ক্ষেত্রে একটা প্রেফারেন্স ছিল যে আমি ঢাকা 17 থেকে নির্বাচন করব কিনা, যেহেতু তারা প্রার্থী অলরেডি বিভিন্ন জায়গায় দিয়ে দিয়েছেন। তো আমার তখন মনে হচ্ছিল যে আমার জন্মস্থান এবং আমি বেড়ে উঠেছি, লেখাপড়া করেছি ঢাকা 8 আসনে, তো সেখানেই আসলে
জনগণের সাথে আমার যে সম্পৃক্ততা সেটা অনেক বেশি। তো আমি তাদেরকে অ্যাপ্রোচ করি যে আমি ঢাকা ৮ আসন থেকেই নির্বাচন করতে চাই, যেহেতু এটা আমার এলাকা, আমার অঞ্চল। তো সব কিছু মিলে গণ অধিকার পরিষদের সাথে আসলে মিলে যায়, এটা একটা বেসিক কারণ। এবং দ্বিতীয় কারণটা হচ্ছে নামের মধ্যেই কারণটা হচ্ছে নিহিত, যে গণ অধিকার পরিষদ। আমি যেমন হচ্ছে নিজে অনেক রকম হ্যারাসমেন্ট, লিগ্যাল হ্যারাসমেন্টের শিকার হয়ে বুঝতে পেরেছি যে রাষ্ট্রীয় সংস্কার কতখানি জরুরি, এবং সবসময় আসলে দর্শক শ্রেণীতে বসে অন্যের কাছে চেতেই থাকা যে আমি নাগরিক অধিকার চাই, সেখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে এখন ঘুরে দাঁড়ানোর সময় আমার অধিকার আমার নিজেকেই নিশ্চিত করতে হবে। এবং আমি যদি আমার ভয়েসটা রেইজ করতে পারি, যেহেতু আমি অলরেডি একটা প্রতিবাদ করেই যাচ্ছিলাম নিজের জন্য, সিস্টেম বদলানোর জন্য, এবং এই যে লিগাল লুপ হোলসগুলো আছে সেগুলোকে বারবার হচ্ছে মিডিয়ার সামনে আমি উন্মুক্ত করছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল আমার একার জন্য কেন, আমি তো এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে অন্যের জন্য কথা বলতে পারি, এবং আমার যেটা সলিউশন সেটা তো আসলে সমাজের জন্য সলিউশন। তো গণ অধিকারের যে নামটা, যে নাগরিক অধিকার নিয়ে কাজ করা, নাগরিকের নিরাপত্তা নিয়ে কাজ করা, সেটার সাথে আমার কাছে মনে হচ্ছে আমার যে লক্ষ্যটা এটা একদম পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে। এবং যেই জায়গায় অনেক মানুষ আমাকে বলার চেষ্টা করেছে যে নারী হিসেবে, বাংলাদেশি হিসেবে আমার ভীত হওয়া প্রয়োজন, কিংবা যে আমাকে আক্রমণ করছে সে অনেক শক্তিশালী বলে আমার নতজানু হওয়া প্রয়োজন, সেই জায়গাটা ভেঙে যে শক্তিশালী, বরঞ্চ তাকেই আমার সামনে হচ্ছে পরাজিত করে আমি মানুষের কাছে একটা এক্সাম্পল পাঠিয়েছি যে আপনি যদি আপনার অধিকার সম্পর্কে সচেতন হন এবং আপনার সেই সাহস থাকে আওয়াজ তোলার, প্রতিপক্ষ যেই হোক আপনি ন্যায় নিশ্চিত করতে পারবেন। তো সেই বার্তাটা আসলে জনসম্মুখে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে গণ অধিকার দল, যারা অলরেডি হচ্ছে অনেক নিগ্রহের মধ্যেও বারবার ঘুরে দাঁড়াচ্ছে, তাদের সেই স্পৃহাটা থাকবে আমার সাথে সামনে এগিয়ে যাওয়ার। এখন ভবিষ্যতে কি হবে জানি না, এখন পর্যন্ত আইডিওলজিক্যালি মনে হচ্ছে যে উই আর ইন সিঙ্ক। নির্বাচন তো আসলে মার্কারও হয় না, দলেরও হয় না, নির্বাচনটা হয় হচ্ছে প্রার্থী হিসেবে আমি নিজেকে যোগ্য বলে বিশ্বাস করি বলেই নির্বাচনে এসেছি। এবং জয় পরাজয় এটা কোনো বিষয় না, জয় পরাজয় জীবনের সব অংশেই থাকে। তবে মানুষ যদি আসলে কোনোভাবে আমাকে বিশ্বাস করে, এবং আমি যে নিয়তটা নিয়ে এসেছি, একটা মানুষের অনেক যোগ্যতা থাকতে পারে, কিন্তু তার যদি নিয়ত সঠিক না থাকে তখন সে দেখা যাবে ক্ষমতা পেয়ে সে নিজের ব্যক্তি স্বার্থে কাজ করছে, দেশের জন্য করছে না। তো আমার যে আসলে একটা প্রত্যয় যে আমি সমাজকে বদলাতে চাই, এই মেসেজটা যদি আমার জনতা বুঝতে পারে, তারা নিজেরাই আমাকে বাছাই করে নেবে। অন্যদের কথা আমি অনেক শুনছি, নিজের ক্ষেত্রে যদি আমি অনেস্টলি বলি, এখন পর্যন্ত আমি পার্সোনালি কোনো বাধা কারো কাছ থেকে ফেস করিনি। এবং আমি বিশ্বাস করি যে জনপ্রতিনিধি হয়ে আসবেন তিনি যে শুধুমাত্র ভালো মানুষ, ভালো প্রতিনিধি হবেন সেটাই এনাফ না, তাকে খুব শক্তিশালীও হতে হবে, তাকে মানসিকভাবে এবং সর্বোপরি সেই শক্তির জায়গাটা ধরে রাখতে হবে যে তাকে কেউ নিয়ন্ত্রণ করতে না পারে, তাকে কোনো বাধা দিয়ে দমিয়ে দিতে না পারে। এবং এই যে আমি ভিশনগুলো বলছি যে আমি সংসদে গিয়ে এই কাজগুলো করব, সেক্ষেত্রেও তো আমার অনেক বাধা আসবে, সেক্ষেত্রেও অনেক ব্যক্তি স্বার্থে অনেক মানুষ আসবে আমার কাজ বন্ধ করে দেওয়ার জন্য। তখনও আমাকে নিয়ে হয়তো এখন যেরকম অনেক মিথ্যা নিউজ ছড়িয়ে আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা হয়, আমাকে দমিয়ে দেওয়ার চেষ্টা হয়, এগুলো হয়তো আরও কয়েক গুণ হবে। আমি যদি নিজেকে সেই শক্তিধর জায়গায় রাখতে না পারি যে যত বাধাই আসুক আমি সামনে এগিয়ে যাবই, তাহলে আমি আসলে সংসদে গিয়ে কীভাবে কাজ করব। তো আমার মনে হয় যে যারা বাধা সৃষ্টি করে ইলেকশনের সময়, তারা সেই বার্তাটা অলরেডি পেয়ে গিয়েছেন যে অ্যাটলিস্ট মেঘনা আলমের ক্ষেত্রে আমরা বাধা সৃষ্টি করব না ইনশাল্লাহ। ইলেকশনের ক্ষেত্রে যদি আমি বলি, গণতান্ত্রিক একটা দেশে ইলেকশনের ক্ষেত্রে কাউকেই বাধা দেওয়া কারোই উচিত না। আপনারা সবাই যার যার জায়গা থেকে দেশের জন্য কি করতে চান সেটা ব্যক্ত করুন। একজন আরেকজনকে আক্রমণ কিংবা এই যে কাদা ছোড়াছড়ির একটা সংস্কৃতি আমি দেখেছি নির্বাচনের প্রচারণা শুরুর আগেই শুরু হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসুন। কারণ আমরা হচ্ছে একটা গণ অভ্যুত্থানের পরে একটা নির্বাচন করার চেষ্টা করছি। অ্যাটলিস্ট সেই গণ অভ্যুত্থানে যে মানুষগুলো শহীদ হয়েছেন, যে মানুষগুলো পরিবার হারিয়েছেন, এখনও অনেক মানুষের হাত নেই, অনেক মানুষ আছে যার পুরো ফেসটাই বিকলাঙ্গ হয়ে গেছে। এরকম মানুষের ট্রিটমেন্ট আমার নিজের বোন যে ওর হাতে করেছে, যাদের পুরো ফেসটাই হচ্ছে ড্যামেজ হয়ে গেছে। এতগুলো ক্ষতি হয়েছে, আমাদের মানুষরা এত আত্মত্যাগ করেছে এই গণ অভ্যুত্থানের জন্য। এরপরে যে ইলেকশনটা হচ্ছে সেখানে যখন অংশগ্রহণ করছেন, এটাকে হেয় করা, ছোট করা, একজন আরেকজনকে কাদা ছোড়াছড়ি করে করেন না। সত্যিকার অর্থে এবার আমরা সবাই এক হই। আমার যারা
এই আসনে হয়তো 11 বা 8 জন আছেন আমার সাথে, তাদেরকেও আমি আসলে ডেইলি স্টারের মাধ্যমে আহ্বান জানাবো যে আপনারা আমার সাথে যোগাযোগ করেন, চলেন আমরা একসাথে কাজ করি। আমাদের একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই আমি যে নির্বাচনের মাঠে এসেছি, সেখানে তো একটা বড় অনুপ্রেরণা হচ্ছে আমি যে অন্যায় ফেস করেছি, কিংবা যে হচ্ছে কিভাবে আসলে রাষ্ট্রীয় নিপীড়ন হয় একটা মানুষের প্রতি, এবং কত ভয়ঙ্করভাবে কনস্পিরেসি করে পাবলিক পারসেপশনকে কন্ট্রোল করে একটা শ্রেণী। এই জিনিসগুলো যদি আমি নিজের চোখে না দেখতাম, তাহলে তো আমি আসলে ভেতর থেকে উদ্বুদ্ধই হতাম না যে এই সিস্টেমকে আমার এখনই বদলাতে হবে। একটা রাজনৈতিক প্ল্যান ছিল যে কখনো না কখনো রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হব, যেহেতু একটা দীর্ঘ সময় ধরে আমি পলিটিক্যালি মানুষকে অ্যাওয়্যার করছি, দেশ বিদেশে ট্রেনিং নিচ্ছি। তো একটা তো নিজের মধ্যে সুপ্ত একটা বাসনা ছিলই যে কোনো একটা সময় আমি হয়তো রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হব। সেটা হয়তো আমার আরও অনেক বয়স হলে, আরও অনেক পরে সাধারণভাবে হতো যে আগে জীবনটা এনজয় করি, একটা বুড়ো বয়সে গিয়ে হয়তো দেশের কাজে নিয়োজিত হব, নর্মালি মানুষ যেরকম ভাবে। কিন্তু যখন আমি এই সিচুয়েশনটা ফেস করলাম, তখন আমি এটার আর্জেন্সিটা বুঝলাম। তখন আমার কাছে মনে হলো যে এখন যখন আমার আসলে শক্তি আছে, যখন আমার তেজ আছে, যখন আমার নেটওয়ার্ক আছে, এই জিনিসগুলো তো একটা সময় আর গিয়ে থাকবে না। তখন বরঞ্চ আমি আরও দুর্বল হয়ে যাব, বয়সের ভারে দুর্বল হয়ে যাব। এবং এখন যে ইমার্জেন্সি আমার দেশকে একটা ক্রাইসিস থেকে বের করে নিয়ে আসার প্রয়োজন, এটা তো আমি সরাসরি এক্সপিরিয়েন্স করলাম। তো আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা আমাকে সরাসরি উদ্বুদ্ধ করেছে যে দিস ইজ দ্য টাইম, ইউ ক্যানট ডিলে ইট এনি মোর। এটাই আমাকে ইন্সপায়ার করেছে যে ইউ হ্যাভ টু স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক ফর দ্য কান্ট্রি রাইট নাও। সাধারণ মানুষের কাছে সাধারণ অসাধারণ বলবো না, আসলে মানুষ হিসেবে আমি মনে করি যে সবাই সমান। তো যারা আসলে আমাদের সমাজের সর্বোচ্চ শ্রেণীর মানুষ আছেন, সবার সাথে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব একটা কানেকশন বিল্ড আপ করার। আমার এই এরিয়াতে অলমোস্ট 2,70,000, অলমোস্ট 3 লাখের মতন মানুষ আছেন। সেই পরিমাণ সময় তো আমার কাছে নেই যে আমি 3 লাখ মানুষের প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে পারবো, কিন্তু আমি একটা চেষ্টা রাখবো যে জনসংযোগ হোক কিংবা ডিজিটাল মিডিয়া হোক, যেই মাধ্যমেই আমি মানুষের সাথে যোগাযোগ করি, যাতে প্রত্যেকটা মানুষের মধ্যে আমাকে নিয়ে যে আস্থার জায়গাটা, এটা যেন পরিষ্কার হয়ে যায়। এটা আমার একটা চেষ্টা থাকবে। আর স্ট্র্যাটেজি, প্ল্যানিং, এগুলো আসলে অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আমি একেবারেই কাজে বিশ্বাসী। আমার যেটা ইন্টেনশন, সেটা আমার কাজগুলো মানুষ জানুক। প্রতিটি মানুষের কাছে হয়তো আমি নিজে পৌঁছাতে পারবো না, কিন্তু আমার বার্তাটা পৌঁছে যাক এবং পাবলিকের আমার প্রতি একটা আস্থা তৈরি হোক। আমার একটা বড় প্লাস পয়েন্ট বাংলাদেশে যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে আছেন, যে 40-50 ইয়ার্স বা একদম বিগিনিং থেকে আমাদের দেশের, তারা অনেক সময় দেখা যায় তাদের যে আন্তর্জাতিক নেটওয়ার্ক সেটা অনেক সীমিত। কিন্তু একটা দেশকে আসলেই যদি আমি গ্লোবালি কানেক্টেড করতে চাই এবং একটা দেশকে একটা উন্নয়নের জায়গায় নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সাপোর্ট এবং বিভিন্ন দেশ থেকে একটা ভালো ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড পয়েন্ট তৈরি করার যে একটা প্রক্রিয়া, সেটা যে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে, তাকে সংসদে রাখা আমার মনে হয় আমার দেশের জন্য একটা ভালো উদ্যোগ হবে। সো এটা আমার একটা বড় প্লাস পয়েন্ট যে অনেক প্রবীণ রাজনীতিবিদদের থেকেও আমি ইন্টারন্যাশনাল কানেকশন বা ডিপ্লোম্যাসি নেটওয়ার্কে অনেক এগিয়ে আছি আলহামদুলিল্লাহ। আমার পক্ষে সম্ভব হবে যে এবারে আমি নির্বাচিত হয়ে আসি বা না আসি, যেহেতু রাজনীতিতে আমি একেবারেই এখন সরাসরি সম্পৃক্ত হয়ে গেছি, আমি চেষ্টা করব যে আমার এই আন্তর্জাতিক কানেকশনগুলোকে যেন আমি বাংলাদেশের যে সুন্দর একটা পাবলিক ইমেজ তৈরি করা, সেই ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি। জনতা, তাদের জন্য আমি জাস্ট এতটুকুই বলবো যে আমাকে আল্লাহ যদি সুযোগ দেয় এবং আপনারা যদি আমাকে সম্মানিত করেন আপনাদের প্রতিনিধি হিসাবে কাজ করার, অ্যাটলিস্ট এই সংসদের যে জায়গাটা, সেখানে আমার কোনো ব্যক্তি স্বার্থ থাকবে না। অ্যাটলিস্ট অন্য প্রতিনিধিদেরকে নিয়ে যে মানুষের মধ্যে একটা ভয় থাকে যে একজন এমপির সাথে দেখা করতে গেলে ভয় লাগবে, আমার সাথে দেখা করতে কারো ভয় লাগবে না। আপনারা জনতার যে কোনো সময় আমাকে রিচ করতে পারবেন এবং আমি সব সময় আমার মানুষের কিসে উপকার হবে সেটার উপরই ফোকাস করব। এবং এই যে আমরা বলি চাঁদাবাজি, লুটপাট, সংসদ সদস্য হয়ে তারা নিজেরাই কমিশন নেয়, অনেক রকম খারাপ কাজকে তারা অ্যালাউ করে, যেহেতু আমার এই কোনো জায়গাতেই আসলে কোনো লোভ নেই,
সো অ্যাটলিস্ট মেঘনা আলমকে যদি আপনারা জয়যুক্ত করেন, তাকে দিয়ে আসলে আপনারা কখনো কোনো প্রবলেম ফেস করবেন না। বরঞ্চ আমি সবসময়ই হচ্ছে চেষ্টা করব আমার বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে আমি কিভাবে উপকার করতে পারি, কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমার এই বিশাল স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমার জনতার সাপোর্ট অনেক প্রয়োজন। সো আজকে যারা এই ডেইলি স্টারের মাধ্যমে আমার কথাগুলো শুনবেন, তাদের কাছেও আমার একটা রিকোয়েস্ট থাকবে, অনেক তো সুযোগ দিয়েছেন অন্যদেরকে, এবার নতুনদেরকে সুযোগ দিন, একজন নারীকে সুযোগ দিন, হয়তো বা আমরা একটা নতুন চমক বাংলাদেশের জন্য দেখতে পাবো ইনশাল্লাহ।